প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এসে জামাত এবং বিএনপির যে মূল এজেন্ডাগুলো আছে, মূল দাবি বা মূল ইস্যু আছে, সেগুলো নিয়ে কি উভয় দলই দ্বিধান্বিত আছে? সেই বিষয়টি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমে জামাত নিয়ে যদি বলি, এই মুহূর্তে জামাতের মূল এজেন্ডা বা মূল সমস্যা বা মূল দাবি কি? তাদের মূল দাবি হচ্ছে দুইটি। একটি হচ্ছে দীর্ঘ ৭ মাস পরেও জামাতের নিবন্ধন এবং প্রতীক ফেরত দেওয়া হয়নি। তাদের যে মামলাটি আছে সুপ্রিম কোর্টে, সেই মামলাটি নিষ্পত্তি করা হয়নি। দ্বিতীয় একটি বিষয় আছে জামাতে, সেটি হলো জামাতের একজন শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে আছেন, তাকে এখনো ছাড়া হয়নি। বিএনপি এবং জামাতের অন্যান্য যে শীর্ষ নেতারা আছে, এমনকি যাদের বিরুদ্ধে ফাঁসির রায় ছিল, এরকম অনেককেই ছাড়া হয়েছে, কিন্তু জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো ছাড়া হয়নি। এই দুটো বিষয় নিয়ে কি করা উচিত? এই দাবি পূরণের জন্য কি কঠোর আন্দোলনে যাওয়া উচিত, নাকি চুপ থাকা উচিত, নাকি মৃদু সমালোচনা করা উচিত, ছোটখাটো কর্মসূচি দেওয়া উচিত? এই বিষয়গুলো নিয়ে সম্ভবত জামাতের শীর্ষ নেতারা দ্বিধান্বিত অবস্থায় আছে, অন্তত আমার অ্যানালাইসিস তাই বলে। ৫ই আগস্টের পরে যখন এই সরকার গঠিত হয়, তখন বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে এই সরকারের কঠোর সমালোচনা করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ভালো বিরোধিতাও করা হয়, কিন্তু জামাত বরাবরই চুপ থেকেছে। জামাত এই সরকারের খুব বেশি কঠোর সমালোচনা করেনি, মাঝে মাঝে বেশ কিছু কথা বলেছে, কিন্তু সেগুলো মোটামুটি সমালোচনার পর্যায়ে পড়ে না, পরামর্শও বলা চলে। কিন্তু অন্য দল, বিশেষ করে বিএনপি, এই সরকারের বেশ সমালোচনা করেছে, বেশ কিছু ক্ষেত্রে বিরোধিতাও করেছে। জামাতের এরকম করার বেশ কয়েকটা কারণ থাকতে পারে। একটা হতে পারে যে দীর্ঘদিন পর্যন্ত তারা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারেনি, এই 5ই আগস্টের পরে তারা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছে, বিভিন্ন জায়গায় তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ে তাদের যে দলীয় অফিস আছে সেগুলো খুলতে পারছে, বসতে পারছে। এই অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলোকে তারা খুব বেশি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করতেছে না, ভাবতেছে যে সময়ের পরিক্রমে এগুলো সবকিছু সমাধান হয়ে যাবে। তাই এই সরকারের বড় ধরনের সমালোচনা জামাত করতেছে না। দ্বিতীয় কারণ হতে পারে, জামাত ভাবতে পারে যে এখনো পর্যন্ত এই সরকার খুব বেশি স্টেবল না, তাই এই সরকারের সমালোচনা করলে বা এই সরকারের বিরুদ্ধাচরণ করলে সেগুলো ফ্যাসিস্টের সহযোগী যারা আছে, দেশের ভিতরে অবস্থান করতেছে বা দেশের বাইরে, তারা এই সুযোগটা নিতে পারে। তাই জামাত ভাবতেছে এই মুহূর্তে এই সরকারের ছোটখাটো ভুল হলেও, যেহেতু এই সরকার একটি বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণ করছে, তাই দেশে বিভিন্ন সমস্যা আছে, সমস্যা থাকবে, সেটাই স্বাভাবিক। তাই জামাত হয়তো ভাবতেছে যে এই সমস্যাগুলো সরকার ধীরে ধীরে সমাধান করুক, সরকারের সমালোচনা করা উচিত না। তৃতীয় আরেকটি কারণ হতে পারে, সেটি হলো নতুন যে দল সংগঠিত হচ্ছে ছাত্রদের নিয়ে বা অন্যান্য যে সুশীল সমাজ নিয়ে, সেই দলের প্রতি এই সরকারের মৃদু এবং কারো কারো মতে পূর্ণ সমর্থন আছে। তাই এই সরকারের বিরোধিতা করা মানে ওই দলের প্রতি বিরোধিতা করা। জামাত হয়তো ভাবতেছে বা জামাতের নেতৃবৃন্দ হয়তো চিন্তা করতেছে যে এই সরকারের বিরোধিতা করলে যে নতুন দল গঠিত হবে তাদেরকে কাছে টানা কঠিন হবে। তাই এই সরকারের সমর্থন, যে আমরা দেখো তোমাদের বিভিন্ন কাজে সমালোচনা করতেছি না, আমি তোমাদের সমর্থন দিতেছি, এই হিসেবে জামাত এই সরকারের সমর্থক হিসেবে প্রচার করতে চাইছে। কিন্তু এরপরও দীর্ঘ 7 মাস পরে তাদের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে না দেওয়ায় এবং তাদের এখনো শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতা, যে কিনা এখন বর্তমান যে জামাতের আমির আছে তার থেকেও সিনিয়র নেতা, তিনি এখনো জেলে আছেন, এই দুটি বিষয় নিয়ে জামাতের কি করা উচিত সেই বিষয়টি নিয়ে তারা হয়তো ভাবছে। কখনো কখনো তারা খুব হুঙ্কার দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন, বড় সভা সমাবেশ এবং আন্দোলনে যাবেন বলে বলছেন, কিন্তু পক্ষান্তরে আবার সেটি মৃদু হয়ে যাচ্ছে এবং তারা হয়তো ভাবতেছেন বড় আন্দোলন করেন না, বরঞ্চ সরকারে ম্যানেজ করে তারা এই দাবিগুলো আদায় করতে চাচ্ছেন। এই দুটি বিষয় নিয়ে বরাবর জামাতের আমির বেশ কয়েকদিন ধরে কথা বলছেন। প্রথম দিকে সে সিরিজ কর্মসূচি দেওয়ার কথা বললেন বা হুঙ্কার দিলেন, আলটিমেটাম দিলেন, প্রেস রিলিজ দিয়েও দিলেন, কিন্তু পরবর্তীতে একটি কর্মসূচির পরেই তিনি এখন নিজে বলছেন তিনি নিজের ইচ্ছে আটক হতে বা গ্রেপ্তার হতে প্রস্তুত আছেন। অর্থাৎ আগের যেই কঠোর অবস্থান ছিল সেখান থেকে সরে কিছুটা মৃদু অবস্থায় চলে যাচ্ছে জামাত। এটি শুধুমাত্র একটি কারণে হতে পারে যে জামাত আসলে ঠিক করতে পারতেছে না এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিত কিনা বা ঠিক কিনা। একইভাবে বিএনপির যে গুরুত্বপূর্ণ দাবি সেটি হলো খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া, অন্তত নির্বাচনের তারিখ ঘোষণা করা বা রোডম্যাপ ঘোষণা করা। সেই বিষয়টি নিয়ে বা সেই দাবিটি আদায় করার জন্য সরকারের বিরুদ্ধে কি করা উচিত, সিরিজ আন্দোলন করা উচিত, কঠোর আন্দোলন করা উচিত, নাকি শুধু সমালোচনা করা উচিত, নাকি সরকারকে ম্যানেজ করা উচিত, এই বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও দ্বিধান্বিত অবস্থায় আছেন। 5ই আগস্টের পরে এই সরকার গঠিত হওয়ার পূর্বেই বিএনপি একটি বড় সমাবেশ করে ঢাকায় এবং সেখানে বলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু পরবর্তীতে যখন দেখে যে এই বিষয়টি দাবি করা খুবই অযৌক্তিক, এতে জনমতের ভাটা পড়তে পারে,
তাই তারা এখান থেকে সরে এসে যুক্তির সময়ের মধ্যে বা অল্প সময়ের মধ্যে নির্বাচন দাবি করতেছিল। অন্যান্য যারা আছে তাদের পক্ষ থেকে সংস্কারের কথা বলতেছিল জোরে সোরে, যে আগে সংস্কার করতে হবে, তারপরে আমরা নির্বাচন করব। বিএনপি বলছে যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন করা উচিত, কিন্তু বরাবর নির্বাচনকে সামনে নিয়ে আসে বিএনপি খুব দ্রুত সময়ের মধ্যে বারবার নির্বাচনের কথা বললেও বিএনপি এই বিষয়ে কঠোর আন্দোলন দিতে বা বড় আন্দোলন দিতে দ্বিধাগ্রস্ত। কারণ এই মুহূর্তে কয়েকজন একত্রিত হয়ে শাহবাগ অবরোধ করলে দাবি আদায় করা যায়। এই অবস্থায় বিএনপির মতো এত বড় দল যদি সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে, তবে এই সরকার নির্বাচন দিতে বাধ্য। বিএনপি সেই কর্মসূচি ঘোষণা করতে দ্বিধাবোধ করছে, কিন্তু কেন? আমার মতে এগুলোর বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিএনপি ভাবতেছে যে খুব বড় ধরনের কর্মসূচি ঘোষণা করলে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে এবং তাদের ব্যাপক সমালোচনা হতে পারে। যেহেতু দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে প্রায় 2000-এর অধিক জীবনের বিনিময়ে যে সরকার গঠিত হলো, এই সরকার আসার পরেও কোনো ধরনের সংস্কার হলো না, কোনো ধরনের পরিবর্তন হলো না। সেই পিছনে যে কাঠামো ছিল তার উপর ভিত্তি করে শুধু একটা নির্বাচন হলো। এবং অনেকেই বিশ্বাস করে, অনেকের মতো আমিও কিছুটা বিশ্বাস করি, যে বিএনপি সরকার গঠন করার পরে বিএনপির কেন্দ্রীয় স্থানীয় নেতারা চাইলেও গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে পারবে না। সংস্কার যদি শুরু করতে হয় বা গুরুত্বপূর্ণ সংস্কার করতে হয়, তবে এই সরকারকে করতে হবে। দীর্ঘ তিতিক্ষার পরেও যদি কোনো ধরনের সংস্কার করা না যায় এবং সেটার একমাত্র উপাদান যদি বিএনপি হয়, তবে সারা দেশব্যাপী জনগণের মধ্যে বিএনপির প্রতি একটি বিরূপ মনোভাব দেখা দেবে। বিএনপি এই বিষয়টি বুঝতে পারে, তাই বিএনপি বারবার নির্বাচনের দাবি করলেও এর জন্য জোরালো পদক্ষেপ নিচ্ছে না বা কর্মসূচি ঘোষণা করছে না। 5 আগস্টের পরে বিএনপির যে জনপ্রিয়তা ছিল বা জনমত ছিল, লোকজনের ধারণা, সেই অবস্থায় যদি থাকে বা থাকতো, তবে বিএনপি এই বিষয়টি নিয়ে চিন্তা করতে বলে মনে হয় না। কিন্তু দিন যত যাচ্ছে বিএনপি নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে, সারা দেশব্যাপী সেখানে চাঁদাবাজি হতো, আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন যেসব জায়গায় এই কাজগুলো করত, সেই জায়গাগুলোতে এখনো হচ্ছে, শুধুমাত্র হাত বদল করে দিচ্ছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে, দখলদারিত্ব কায়েম করেছে এবং তাদের অভ্যন্তরে নিজেদের মধ্যে মারামারি করে এখনো পর্যন্ত অনেকগুলো খুনাখুনি করেছে। তাই স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো যেহেতু তৃণমূলে ঘটছে এবং জনগণের সাথে সরাসরি তারা কানেক্টেড, তাই ধীরে ধীরে বিএনপির জনপ্রিয়তা কমতেছে। অপরপক্ষে বিএনপি বিরোধী যারা আছে, জামাত এবং অন্যান্য দল, তারা বিভিন্নভাবে তাদের প্রচার কাজ বাড়িয়ে, কর্মসূচি বাড়িয়ে এবং জোট গঠনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিকে দ্বিতীয় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তাই এই অবস্থায় এসে এই নির্বাচনের দাবি আদায়ের জন্য বিএনপি আসলে কঠোর আন্দোলনে যাবে, নাকি মৃদু সমালোচনা করবে, নাকি সরকারকে বুঝিয়ে এই দাবিটি আদায় করবে, সেই বিষয়টি নিয়ে বিএনপি শীর্ষ স্থানীয় নেতারা দ্বিধান্বিত, এটি আমার কাছে মনে হয়। এবং তাদের এই মূল দাবি, নির্বাচনের যে দাবি, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচনের দাবি, এই দাবিতে তার দীর্ঘদিনের জোটসঙ্গী বা রাজনৈতিক সহচর জামাত যে তাদের সাথে আসছে না, বরঞ্চ বিরোধিতা করছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এই কারণে বিএনপির নেতারা জামাতের উপর নাখোশ এবং বিএনপি এবং জামাতের পক্ষ থেকে, কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকেও কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এর একটাই কারণ, বিএনপি যে দ্রুত নির্বাচনের দাবি করতেছে, সেই নির্বাচনের দাবিতে জামাত সায় দিচ্ছে না। কারণ বিএনপির ধারণা, এই মুহূর্তে নির্বাচন হলে নিশ্চিতভাবেই বিএনপি জিতবে। কিন্তু দিন যত যাচ্ছে বিভিন্ন কারণে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে। তবে সেই যা হোক, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অন্তত যারা দীর্ঘদিন ধরে ফ্যাসি বিরোধী আন্দোলনের সাথে জড়িত, তাদের মধ্যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে অন্তত ঐক্য বজায় থাকবে, পরস্পরের প্রতি সম্মান এবং সৌহার্দ্যবোধ থাকবে, সেটি সবাই প্রত্যাশা করে এবং ফ্যাসিবাদ প্রতিরোধের ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।